তো যার কারণে এক পর্যায়ে আমি কেঁদে কেঁদে বললাম, মালিক মালিক আমি আর এই কাজ করতে পারবো না মালিক, দয়া করে আমাকে এই কাজ থেকে মুক্তি দিন। মালিক আমি আর এইগুলো কাজ করতে পারবো না। আমি খেতে খেতে বললাম, মালিক আমাকে মুক্তি দিন, আমার বাড়িতে মা বাবা আছে, তারা অনেক কষ্টে আছে। মালিক আমি যে টাকাগুলো পাঠাই তা দিয়ে কোনো রকম তারা চলতে পারে। মালিক আপনি দয়া করে আমাকে মুক্তি দিন, আমি যে আর পারছি না মালিক, আমি যে আর পারছি না। আমার এই কান্না শুনে তার কোনো দয়া লাগলো না। সে বলে, তোকে তো আমি টাকা দিচ্ছি, তাহলে তোর সমস্যা কি? তো মালিক আমি আর সহ্য করতে পারি না, আপনি আমাকে মুক্তি দিয়ে দিন, আমার আর টাকা পয়সার দরকার নেই, আমাকে দেশে পাঠিয়ে দিন। তো আমি ওনার পাওয়া পর্যন্ত ধরলাম, কিন্তু তারপরেও ওনার মন নরম হলো না। আমার বাবার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার বাবা একজন কৃষক এবং আমরা খুবই দরিদ্র। কেননা আমার বাবাকে অনেক ছোট রেখেই আমার দাদা মারা গিয়েছিলেন। তারপর আমার দাদি আমার বাবাকে ফেলে গিয়ে অন্য এক জায়গায় সংসার করেছেন। তবে সেটা আমার দাদির দোষ ছিল না, অভাবের কারণেই এই ঘটনাটা ঘটেছিল। যার কারণে খুব সাধারণভাবেই আমার বাবা বড় হয়েছে। মানুষের বাড়িতে কাজ করে, খেতে কামারে কাজ করে, কামলা দিয়ে, মজুরি দিয়ে ইত্যাদি বিভিন্ন ধরনের কাজকর্ম করে আমার বাবা বড় হয়েছে। যার কারণে আমরা খুবই দরিদ্র। আমার বাবা আমাদের বাড়িতে ধান বাগানের কাজ করে, অর্থাৎ আমাদের একটি রাইস মিল ছিল। আমরা 3 বোন 2 ভাই। আমার বয়স যখন 8 বছর, তখন আমার বাবা রাইস মিলের বেল্টের সাথে লেগে অ্যাক্সিডেন্ট করে বাবার একটা পা কাটা যায়। তখন থেকেই বাবা আর কোনো কাজকর্ম করতে পারে না। আর তখন আমার মা বিভিন্ন বাড়িতে কাজকর্ম করে টুকটাক যা রুজি করতো তা দিয়েই আমাদের সংসার চলতো। কিন্তু যখন আমরা বড় হতে লাগলাম, তখন তো আমাদের খরচ আর অনেক বেড়ে যায়। তখন আর মা একা সংসার চালাতে পারছিল না, এদিকে টাকা পয়সার অভাবে লেখাপড়া করতেও পারছি না। তখন আমি মাকে বললাম, মা আমি তো এখন একটু বুঝি, আমি ঢাকায় চলে যাই, সেখানে গিয়ে আমি যে কোনো একটা কাজ করি। তখন মা বলে, এই বয়সে তুই কি কাজ করবি? আমি বললাম, মা আমি গার্মেন্টস করব। তখন আমার মা বলে, গার্মেন্টস করার জন্য তোকে ঢাকা যেতে হবে না, আমাদের বাড়ির পাশে বাসাটি বাজারে গার্মেন্টস রয়েছে, সেখানে তো তুই চাইলে কাজ করতে পারিস। মাকে বললাম, ঠিকই বলেছ মা। তখন আমি মার কথা মতো চাকরি করার জন্য গার্মেন্টসে গেলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, অল্প বয়স হওয়ার কারণে আমাকে চাকরিতে আর নিল না। 18 বছর না হলে তারা চাকরিতে নেবে না। তখন আমি আর কি করব? কোনো চিন্তা ভাবনা না করে পাশের বাড়ির এক আন্টির সাথে আমি ঢাকায় চলে যাই এবং ঢাকায় গিয়ে আন্টি আমাকে এক বাসার কাজ বার করে দেয় এবং সেই বাসাতে আমি কাজ করতে থাকি। তো এভাবেই আমার দিন যেতে থাকে এবং আমি যা বেতন পাই তা বাড়িতে পাঠাতে পারি এবং তা দিয়ে বাড়ির ওরা খুব ভালোভাবে চলতে পারে। তো তারা আর ভালোই দিন যাপন করছিল। তো আমার বয়স যখন 16 হলো, তখন আমাকে অনেকেই বলল যে তুই এখন বাসা বাড়ির কাজ ছেড়ে গার্মেন্টসে কাজ নে, তাহলে তো তুই আর 2টা টাকা বেশি কামাতে পারিস। তো আমি তাদের কথা শুনে গার্মেন্টসে চাকরি নিলাম এবং ভালোভাবেই আমি ডিউটি করতে থাকলাম। প্রথমে হেল্পার পদে নিয়োগ নিলাম, কিন্তু গার্মেন্টসের সুপারভাইজার, অপারেটর তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়, যার কারণে আমার আর ভালো লাগে না। তো আমি তাদেরকে অনেক বলি যে আপনারা আমার সাথে খারাপ কথা বলবেন না, আমি এখানে এসেছি টাকা কামানোর জন্য, কোনো অবৈধ কাজ করার জন্য আসিনি। কিন্তু তারপরেও তারা আমার এসব কথা শুনে না। তো মনে মনে চিন্তা করলাম, গার্মেন্টসের চাকরি আর আমি করবো না। হঠাৎ আমার এক বান্ধবী বলল, গার্মেন্টস থেকে নিয়ে বিদেশের লোক নিচ্ছে। তখন আমি বললাম, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি কিভাবে যাব? বিদেশে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার। আমার বান্ধবী বলে, কোনো সমস্যা নয়, গার্মেন্টসের মাধ্যমে বিদেশে গেলে টাকা লাগে না, শুধু পাসপোর্টটা থাকলেই চলে। তখন আমি বিশ্বাস করতে চাইলাম না। তখন আমার বান্ধবী সরাসরি অফিসে নিয়ে যায় এবং অফিসে গিয়ে তখন আমার বিশ্বাস হয়। তো তখন আমি বাড়িতে জানাই যে মা আমি বিদেশ চলে যাব, বাংলাদেশের গার্মেন্টসে চাকরি আমার ভালো লাগে না। মা বলে, তুই বিদেশ গিয়ে কি করবে? আমার বাবা বলে, তুই যা ইনকাম করছিস তা দিয়ে তো আমরা ভালোই চলছি, মা বিদেশ যাসনি, বেশি লুক করা ভালো না। তখন আমি বাবাকে বললাম, বাবা তুমি এটা কথা বললা, আমি বিদেশ যাব টাকা কামাবো, সেখানে তো কাজ করেই টাকা কামাবো। বাংলাদেশের মানুষজন ভালো না, বিদেশের মানুষজন ভালো, তারা সেখানে অনেক মূল্যায়ন করে। তো আমার বন্ধুরা, আমি প্রথমে এরকম ধারণা করেছিলাম যে বিদেশিরা অনেক ভালো। তারপরে আমি বিদেশ চলে যাই এবং সেখানে গিয়ে
আমার ভুল ভাঙে। কিভাবে ভাঙে আমি সেটি বলছি। আমাকে নিয়ে যায় একটি গার্মেন্টস অফিসের মাধ্যমে, কিন্তু গার্মেন্টসের কথা বলে নিলেও সেখানে আমাকে গার্মেন্টসের চাকরি দেয়নি। আমাকে একটি বাসাবাড়ির কাজে দেওয়া হয়। তো সেখানে আমাকে বিদেশি বসের বাসায় কাজ দেয়। তারা তো অনেক বড় লোক, তাদের বিশাল বড় বাংলো, মানুষ মাত্র 3 জন, সমস্ত রুম পরেই থাকে। তারপরেও এই রুমগুলোকে পরিষ্কার করা এবং তাদের খাবার রেডি করে দেওয়া এবং ঘর গুছানো ইত্যাদি বিভিন্ন কাজে সহযোগিতা করা। তো আমি আমার কাজ করতে থাকি এবং আমার দিন ভালোই যেতে থাকে। তো 1 বছর পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন 1 বছর পার হলো, এরপর থেকে বিভিন্ন ঝামেলা শুরু হলো। আমার যে বস আছে, ওনাকে খাবার দিতে গেলে উনি আমার দিকে কুনজরে চেয়ে থাকে এবং রাতের বেলা আমার সাথে আসে শারীরিক মেলামেশা করার জন্য। আমি রাজি হই না। আমি বলি যে আমি এখানে কাজের জন্য এসেছি, আমি ইজ্জত নষ্ট করতে আসিনি। আমরা বাঙালি নারী, আমাদের ইজ্জতের অনেক দাম, তাই দয়া করে আমার ইজ্জত নষ্ট করবেন না। কিন্তু এসব বলেও আমি পার পেলাম না। উনি আমাকে এক প্রকার জোর জুলুম করি আমার সাথে বাজে ব্যবহার করতে থাকলো এবং সে সবসময় যখনই সময় পায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে সে আমাকে মোটা অঙ্কের টাকা দেয়, কিন্তু প্রত্যেক দিন 2 বার 3 বার 4 বার 5 বার উনি আমার সাথে শারীরিক মেলামেশা করতে চায়। কিন্তু আমিও তো একটা মানুষ, আমারও তো একটা সহ্য আছে। কিন্তু তার কোনো সমস্যা হয় না। তারা যে ধরনের খাবার খায় 4 বার 5 বার করলেও ওনাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমার তো অনেক সমস্যা হয়। তো যার কারণেই এক পর্যায়ে আমি কেঁদে কেঁদে বললাম, মালিক মালিক আমি আর এই কাজ করতে পারবো না মালিক, দয়া করে আমাকে এই কাজ থেকে মুক্তি দিন। মালিক আমি আর এইগুলো কাজ করতে পারবো না। আমি খেতে খেতে বললাম, মালিক আমাকে মুক্তি দিন। আমার বাড়িতে মা বাবা আছে, তারা অনেক কষ্টে আছে। মালিক আমি যে টাকাগুলো পাঠাই তা দিয়ে কোনো রকম তারা চলতে পারে। মালিক আপনি দয়া করে আমাকে মুক্তি দিন। আমি যে আর পারছি না মালিক, আমি যে আর পারছি না। আমার এই কান্না শুনে তার কোনো দয়া লাগলো না। সে বলে, তোকে তো আমি টাকা দিচ্ছি, তাহলে তোর সমস্যা কি? মালিক আমি আর সহ্য করতে পারি না, আপনি আমাকে মুক্তি দিয়ে দিন। আমার আর টাকা পয়সার দরকার নেই, আমাকে দেশে পাঠিয়ে দিন। তো আমি ওনার পাওয়া পর্যন্ত ধরলাম, কিন্তু তারপরেও ওনার মন নরম হলো না। তারপর যে আমাকে নিয়েছিল আমি ওনার সাথে যোগাযোগ করি এবং আমি বলি, আমি যদি আর এখানে কিছুদিন থাকি তাহলে আমার লাশটা যাবে, তুমি দয়া করে আমাকে দেশে পাঠিয়ে দাও। তখন সেই দালাল আমাকে দেশে আনার ব্যবস্থা করে এবং তারপর আমি দেশে আসি। দেশে এসে আমার চিকিৎসা করি। প্রায় 6 মাস পর্যন্ত আমাকে রেস্টে থাকতে হয়। তো আমি মা বোনদেরকে বলতে চাই, এই হলো প্রবাস জীবন। তো অনেকেই মনে করেন বিদেশে গেলেই টাকা পড়ে থাকে, কিন্তু এটা ভুল। টাকা বাংলাদেশেও আছে। আপনি কাজ করুন, আপনি যেখানেই থাকেন সেখানেই কাজ করুন, দেখবেন আল্লাহ তাআলা একটা আপনার ব্যবস্থা করে দিবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আরো কোনোদিন একদিন সুযোগ পেলে আমি আপনাদের কাছে আমার জীবনের আরো গল্প বলবো। তো আপনারা কি আমার গল্প আরো শুনতে চান? যদি শুনতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন। সকলকে ধন্যবাদ। ঢাকাতে গেছে, 2 দিন পর আসবে। তো আমি এই সুযোগে গেলাম। যাওয়ার পরে আমার শ্বশুরের দরজা আটকায় বলতেছে যে, বউ তুমি এদিকে আসো। আমি গেলাম। যাওয়ার পর আমার হাতটা ধরে বলতেছে, তুমি না বলছো যে তোমার জীবন সুখী না, আজকে তোমারে সেই সুখটাই আমি দেবো। তো আমি বলতেছি, আব্বু কি বলতেছেন আপনি? বলতেছে, হ্যাঁ, যেটা আমার ছেলে পারে নাই সেটা আমি দেবো। তো এই কথা বলে আমার হাত ধরে টানাটানি করে আমাকে বিছানায় শুয়ে দিল। দেওয়ার পরে আমি তো লজ্জায় কি আর বলবো, এতটা পরিমাণ আমি লজ্জা পাইছি যে মুখের ভাষায় আমি হারিয়ে ফেলেছি যে আমি কি বলবো ওনাকে। তো আসলেও আমার বলার কিছু ছিল না, কারণ এটার প্রতি আমি ইমোশনাল হয়ে গেছিলাম। তো তখন আমার যখন কাপড় খুলে করলো, দেখলাম যে না, আসলে বয়স হলেও জিনিসটা একের। তার কারণ হলো যে চাহিদাটার জন্য আমি আমার স্বামীকে বলতাম সেটা তো আমি পাইতেই আছি, মিটাইতেই আছি। তো আমি আসলে জানতাম না আমার স্বামী আমাকে পরীক্ষা করতেছে। হঠাৎ করে একদিন রাত্রে এসে বলতেছে, কি ব্যাপার, একটা কথা বলি তোমাকে। আমি বলি, হ্যাঁ বলো। 2-1 দিন আমি তোমার কাছে না গেলে তুমি আমাকে জোর করে টেনে নিয়ে যেতে, আর এখন এতদিন হয়ে গেল তুমি তো আমার কিছুই বলো না। আচ্ছা বিষয়টা কি? আমার তো অন্যরকম লাগতেছে। আর তোমার মনে হয় গর্ভে সন্তান আছে? এই বলে আমাকে এমন ধরা ধরলো মানে আমি কথায় কাটিয়ে উঠতে পারতেছি না। বলতেছে, বলো
এই সন্তানের বাবা কে? তো আমি বললাম, এই সন্তানের বাবা আবার কে তুমি? কয় না, অসম্ভব, আমি জানি আমার কখনোই সন্তান হবে না। তো আমি ডাক্তারের কাছে একদিন গিয়েছিলাম, অন্য কোনো সমস্যা হয়েছিল। তো ডাক্তারে বলল আমি কখনো সন্তানের বাবা হতে পারবো না, আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দেয়নি, রাখে নাই। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। তারপরে আমার স্বামী আমাকে অনেক মাইদুর করলো, মাইদুর করে কথা স্বীকার করালো। যে আমি বললাম, দেখো, যে সুখটা তুমি দিতে পারো নাই সেটা তোমার বাবা দিয়েছে। তো আমার স্বামী পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি যখন তোরে সুখ দিতেই পারি নাই, আমার বাবা যখন তোরে সুখ দিছে, আজকে তোরে আমার বাবার সাথে বিয়ে দিন। যখন এই কথা বলে, আমি কি আর এই দুনিয়ার ভিতরে আসি? এখন তো আমার ফ্যামিলির ভিতরে জানতেছে, যখন বিয়ে হবে তখন তো সারা এলাকার মানুষ, সারা গ্রামের মানুষ যাই না যাবে, তখন কি হবে? তখন কি আর আমি মুখ দেখাতে পারবো? তারপরে আমি বললাম, স্বামীরে তো আমার সান্ত্বনা দেওয়াই কথা। আমি এমনভাবে সান্ত্বনা দিলাম, ওই সান্ত্বনার মধ্যেই রাজি হলো। তো আমি বললাম, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা টমা চাইলাম, মাপ চাইলাম, কান্নাকাটি করলাম। পরে আমাকে ক্ষমা করে দিছে, বললো নেক্সট টাইমে জীবনে কখনো এরকম ভুল করবা না, কারণ একটা নারী হয়ে এরকম ভুল যদি করো, ঠিক আছে, তো সেটা তো তুমি নারী না, তোমার মতো দুশ্চরিত্রা নারী পৃথিবীতে বেঁচে থাকার চেয়েও মরে যাওয়া অনেক ভালো। তখন আমি অনেক মিনতি করলাম, করার পরে আমার স্বামী এসব কিছু মাইনে নিয়ে, পরে আমি কি করলাম জানেন? 2 দিন পর আমি কলঙ্কর বোঝা মাথায় নিয়ে আমি চলে আসলাম গ্রামে। এখন আমি কলঙ্কর বোঝা মাথায় নিয়ে মানুষের দরে দরে ঘুরতেছি, কোনো মানে একটু শান্তি পাইতেছি না। তো আসলেও দর্শক মা বোনদেরকে আমার অনুরোধ রইল, পরকীয়া প্রেমে মিলিত হয়ে নিজের সংসার কখনো ভাঙবেন না। আমার মতো কেউ ভুল করেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। কিভাবে একটা মেয়েকে সামলান লাগে সেটা তো তুমি পারতা না। তুমি তোমারটাই পূরণ করবা, তোমার পানিটাই পালায় চলে যেতা, আমারটা যে পালাইতে হবে সেটা তোমার মনে থাকতো না। কিন্তু তোমার বস সেটা করে দেখাইছে। আমি তার কাছে যাইতে চাই। আমার নাম মাইশা, আমাকে শহরে বিয়ে দিয়েছিল আমার আব্বু আম্মু। তো আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতাম। তো আমার হাজব্যান্ড ছিল বিল্ডিংয়ের কন্ট্রাক্টর, সে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিত, কাজ করতো। তো আমার হাজব্যান্ড একটা অফিসে জব করতো, সেই অফিসটা আমার বাসা থেকে একটু দূরে ছিল হয়তো। তো সে ওই অফিসটাই জব করতো। তো একদিন একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আইছিল। তো ওই বিল্ডিংয়ের কন্ট্রাক্টটা নেওয়ার জন্য ওর বসের সাইনের প্রয়োজন ছিল। ও যখন ওর বসের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার, আমার তো একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আসছে, তাই আপনার সাইনের প্রয়োজন, আমাকে একটা সাইন দিয়ে দেন। তো বস সাইন দিতে চাইছিল না। তো না দেওয়ার কারণে অনেকবার বলছে। তো বাসা তাইছে আইসা কথাটা আমার সাথে শেয়ার করছে যে মাইশা, তোমার সাথে একটা কথা আছে, শুনবা? তা আমি বললাম হ্যাঁ বলো। কথাটা হলো গিয়ে, আমার বিল্ডিংয়ের একটা কন্ট্রাক্ট আছে, তো সেখানে আমার বসের সাইন লাগবে, কিন্তু সে দিতেছে না। এখন কি করা যায় বলো তো? অনেক থাকার কন্ট্রাক্ট, এটা তো আমি হাতছাড়া করতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, আমি কিছু বুদ্ধি বের করি, তারপর তোমাকে জানাবো। তো এভাবে একদিন চললো। একদিন বললাম যে একটা কাজ করো, তুমি তোমার বসকে নিয়ে বাসায় নিয়ে এসো। বলে বাসায় কেন? বাসায় ভালো মন্দ রান্না করলে হয়তো সে খুশি হয়ে যাবে, তারপরে হয়তো সাইন দিতে পারবে তোমাকে, তাই না? তো বলে হ্যাঁ, তুমি একটা ভালো বুদ্ধি দিছো। তো তাহলে আমি আমার বসকে বাসায় ডেকে নিয়ে আসি, হ্যাঁ, ওনাকে দাওয়াত দিব। তো ওই ওর বসকে দাওয়াত দিল। তো ওর বস একদিন আমার বাসাতে আসলো, অনেক কিছু নিয়ে আসলো। আসার পরে আমি তাকে সালাম দিছি। সালাম দেওয়ার পরে উনি ভিতরে আসলো, খাবার রান্না করলাম আমি, গরুর মাংস টাংস দিয়া অনেক সুন্দর করে আপ্যায়ন করলাম তারে। তো আপ্যায়ন করার সময় তার প্লেটে যখন তরকারি দেই, তখন আমি দেখি তার চোখটা আমার দিকে, তার খাওয়ার দিকে আমার দিকে তাকিয়েছিল। তো আমি কোনো কিছুই মনে করি নাই, যে হয়তো তাকাইতেই পারে, এভাবে তাকাইতেই পারে, হয়তো মানুষকে ভালো লাগতেই পারে। তো আমি ওনাকে আপ্যায়ন টাপ্যায়ন করে দিলাম। উনি খেয়ে দিয়ে আমাকে বকশিস দিয়ে, তো আমার হাজব্যান্ড ওনাকে সালাম দিয়ে ওনাকে বাসায় আগায় দিয়ে আসলো। তো আমার হাজব্যান্ড পরের দিন অফিসে গেছে বসের সঙ্গে কথা বলতে। তো বসের সঙ্গে কথা বলার সময় তখন ওর বস বলতেছিল যে আমি তোমার পেপারে সাইন দিতে পারি। তখন বলল কেমন সত্য স্যার? বললেন যে তুমি যদি আমার কথাটা মেনে নিতে পারো, তাহলে তোমার সামনে আরও লাভ আছে, যে তুমি পারবা মেনে নিতে, যে বলে দেখেন স্যার পারি কিনা। তো বলল তোমার বাসায় যখন আমি খাইতে গেছি, তোমার বউকে আমার খুব ভালো লাগছে, তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দাও, তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি। তখন ওই শুনে ওর কাছে একটু খারাপ লাগলো। তো যাই হোক না কেন, আমি তো তার বউ, খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। তো ওখান থেকে কথাবার্তা শেষ করে আসলো। এসে আমি দেখতেছি ওর মুখটাও একটু খালা খালা,
মুখ অন্ধকার করে রাখছে, মনটা খারাপ। খাবার দিলাম, খাওয়া দাওয়া করলো। রাতে যখন আমি আর আমার হাজব্যান্ড শুতে গেলাম, তখন আমার হাজব্যান্ডকে বলতেছিল যে মাইশা একটা কথা বলবো, হয়তো তোমার কাছে খারাপ লাগবে, কিন্তু আমাদের এছাড়া কোনো উপায় নেই। যে এমন কি কথা আমার কাছে খারাপ লাগবে যে তুমি কি রাগ করবা? আমি বললাম না, তুমি একবার বলে দেখো। আমি যখন আমার বসের কাছে গেছি, আমার বস বলছে তোমাকে নাকি আমার বসের পছন্দ হয়েছে। আমার বসে বলল তোমাকে এক রাতের জন্য দেওয়ার জন্য। আমি শুনে অবাক হয়ে গেলাম যে তুমি এটা কী বলতেছ? আমি তোমার ঘরের বউ, তুমি কেমন করে আর একটা পুরুষের হাতে তুলে দিবে? দেখো না, এটা আমাদের জীবনের প্রশ্ন, যেভাবেই হোক ম্যানেজ করো, হয়তো একটা রাতের জন্য। তখন আমি ওর মুখের দিকে তাকিয়ে, আমার কোনো বলার ভাষা ছিল না, না থাকার কারণে আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। যখন রাজি হয়ে গেলাম, তারপর পরের দিন ওর নিজের হাতে ওর বসের হাতে তুলে দিয়ে আসলো। ওর বস আমাকে পেয়ে খুব খুশি, এতটাই খুশি বলার বাহিরে। ওই যখন দিয়ে আসছিল, আমার তখন খুবই খারাপ লাগছিল যে আজ আমার স্বামী আমার একটা কন্ট্রাক্টের জন্য একটা পর পুরুষের হাতে তুলে দিল। তারপর যখন আমি তার সাথে রাত কাটাইলাম, বিশ্বাস করেন আমার এতটা ভালো লাগতেছিল, যার সাথে আমি এত যাবৎ সংসার করে আসছি তার কাছে আমার এতটা ভালো লাগে না। সেটা আমি বুঝি নাই যে সেই জিনিসটা এতটা মজা কেন। ও আমাকে এত সুন্দর করে আদর করছিল, বলাই যায় না। আমাকে সে যেভাবে কিস করলো, আদর করলো, এক একটা জায়গায় যেভাবে আমাকে আদর করতেছিল, সেভাবে কখনো আমার হাজব্যান্ডের কাছে পাই নাই। ও মানে অনেক সিস্টেমে আমার সাথে ব্যবহার করছে। ওইভাবে কত সময় আমার জিনিসগুলো যখন মুখে নিয়েছিল, আমার এতটাই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার শান্তির জায়গায় পড়ে আছে। আমার করতে করতে একটা রাত পার হয়ে গেল। তারপর বাসায় গেছি। এখন বাসায় যাওয়ার পরে আমার ওর বস ছাড়া কিছুই ভালো লাগতেছিল না। ও রাতে আমার সাথে কথা বলতে চাইতো, কিন্তু আমার কথা বলতে শুনতে মনে চাইতো না। ওর বস আমাকে আবার ফোন দিছে ওর সামনেই। তখন আমি রিসিভ করলাম, বললো কি যে মাইশা তুমি কি আমার অফিসে আসতে পারবে? তখন আমি বললাম জি অবশ্যই আসতে পারবো, কেন পারবো না। তখন আমার হাজব্যান্ড ওখান থেকে বলে উঠলো যে এক রাতের জন্য কন্ট্রাক্ট ছিল, তুমি আবার যাচ্ছ? আমি ওকে বললাম তুমি বুঝবা না, তুমি যদি বুঝতা তাহলে আর বলতা না। এই বলে আমি বের হয়ে গেলাম। তারপর আমরা পরের দিন আমাকে হোটেলে নিয়ে গেল। হোটেলে নিয়ে সে আমাকে এত মজা দিচ্ছিল, এতটা ভালো লাগতেছিল, আমি আমার মধ্যে ছিলাম না। এত সুন্দর করে ও আমাকে করতেছিল, ওর খরাটাও এত ভালো, এর ভিতরে যে এত সুখ পাওয়া যায় কখনো আমি বুঝতাম না। কিন্তু আমি ওর বসের সাথে থাইকা রাত কাটাইয়া আমি বুঝতে পারছি যে সেই জিনিস এত মজা পাওয়া যায়, এতটা মজা আছে এর ভিতরে, এতটাই শান্তি বলতেই পারি না। শান্তির জিনিসটাই আমি ওর বসের কাছ থেকে পাইছি। আমার পুরো শরীরে এত সুন্দর করে আদর করতেছিল সে, পুরা মুখে ভিতরে দিয়ে আমি আমার মধ্যেই ছিলাম না। এরকম করতে করতে অনেক দিন পার হয়ে যায়। তারপর হঠাৎ করে আরও একদিন আমাকে ডাকার পরে সেদিনও আমি এর কাছে যাই। সেই দিনও আমার হাজব্যান্ডে আমার দেখতে পারছে। তো সেদিন যখন আমি ওর বসের সাথে করে আসি, আমার বাড়ি যেতে ইচ্ছা করতেছিল না। ওর খরার ও আদরের যেভাবে আদর করে, প্রত্যেকটা জায়গায় আমাকে স্পর্শ করে আদর করে। পরে যখন বাসায় আসলাম, আসার পর বলতেছে আমার হাজব্যান্ডকে যে আমি তোমার স্বামী, একটা রাতের জন্য আমি তাকে দিছি, তুমি আমাকে না বলে তার কাছে যাও, তুমি এরকমটা কীভাবে করতে পারো? আমি মুখে একটা কথাই বলছি, যে ভালোবাসা, যে জিনিস তুমি দিতে পারো নাই, করতে পারতা না, কীভাবে একটা মেয়েকে সামলান লাগে সেটা তো তুমি পারতা না। তুমি তো তোমারটাই পূরণ করতা, তুমি তোমার পানি ফেলাই চলে যেতা। আমারটা তো ফেলাতে হবে সেটা তোমার মনে থাকতো না, কিন্তু তোমার বস সেটা করে দেখাইছে। আমি এখন তার কাছেই যেতে চাই, তোমার কাছে থাকতে চাই না। তখন আমার হাজব্যান্ড বলে তুমি এটা কিভাবে করতে পারো? আমি বলি হ্যাঁ, আমি তার কাছেই থাকবো, সে আমাকে বিয়ের প্রস্তাব দিছে, আমি তাকে বিয়ে করব। বলে তুমি আমার বসের সাথে বিয়ে করবে? আমি বলি হ্যাঁ, আমি তাকেই বিয়ে করব, আমি তোমার সাথে মোটেও থাকতে চাচ্ছি না। এটা বলার পরেও বলতেছে তোমার সিদ্ধান্তটাই আমার চেয়ে হয়তো বেশি হয়ে গেছে, আমি হয়তো তোমার মন জয় করতে পারি না, ঠিক আছে তুমি আমার বসকেই বিয়ে করো। আমি এই কথা শুনে অনেক খুশি হলাম। বিয়ের আগে আবার একদিন ওর কাছে ছিলাম, তাই খেটেখা তখন আমি ওর কাছ থেকে চলে গেলাম। চলে যাওয়ার পর ওর বসের সাথেই আমার জীবন চলতেছে। যে দর্শক, আপনাদের মাঝে একটা কথাই বলি, যে নিজের জন্য, নিজের ইনকামের জন্য আপনার বউকে অন্য কারো হাতে তুলে দিবেন না। হয়তো এটার জন্য আপনাদেরই সমস্যা হতে পারে।
কারণ কি, একটা মেয়ে যখন ক্ষিদার্থটা বুঝে না, সেটা যদি পরে বুঝতে পারে তাহলে তাকে আপনি আটকায় রাখতে পারবেন না। তাই আপনাদের কাছে অতটুকু অনুরোধ, নিজের রাখার জন্য বা নিজের জন্য বা আপনার ওয়াইফকে অন্যজনের হাতও তুলে দিবেন না। এতটুকুই আপনাদের বলার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।